আসসালামু আলাইকুম। আজকের যাত্রাটি ছিল দুবাই থেকে আমার প্রিয় নবীর দেশ সৌদি আরবের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা দুবাই থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি। আল্লাহ যেন আমাদের কবুল করে এবং আমরা যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে পারি, এর উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক অনেক ভালো লাগতেছে, মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখার একটা সুযোগ হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে এই প্লেনে উঠে গেলাম। ইমিগ্রেশন সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, বেশি সময় লাগে নাই। আমাদের ভিসা দেখতে চাইছে আর আমরা আমাদের রিটার্ন টিকিটটা দেখতে চাইছে যে আমরা সৌদি আরব থেকে কবে ব্যাক করবো, এই আর অন্য কিছু লাগে না তেমন। দেখ আলহামদুলিল্লাহ আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হইলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের যাত্রাটি ছিল জাজিরা এয়ারলাইন্সে। দুবাই থেকে আমরা কুয়েতে পৌঁছাই এবং কুয়েতে 3 ঘন্টার ট্রানজিট শেষে সরাসরি আমরা সৌদির উদ্দেশ্যে রওনা হই। মানে এত সুন্দর ওয়েদার, আর যাইতেছি তো একটা শান্তির জায়গা, মদিনাতে যাইতেছি। হ্যাঁ, আবার যাওয়ার সময় একটা অন্যরকম একটা শান্তি লাগতেছে। দেখাই কারণটা, এত সুন্দর ওয়েদার আমি এখনো দেখি নাই যতবার প্লেনে ফ্লাইট করছি। মাশাআল্লাহ, পিছনে যদি দেখেন মেঘগুলো এত সুন্দর লাগতেছে। আর আমরা সুন্দর একটা সিট পাইছি, দুইটা উইন্ডো পাইছি, একটা এই একটা। জান, তোমার ফিলিংস কেমন? ভালো না? আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সৌদি আরব। ইমিগ্রেশনের শেষে এই যে আমাদের লাগেজ নিয়ে নিলাম। লাগেজের অবস্থা খুবই ভয়াবহ। আর আজকে আমি যাচ্ছি আমার প্রিয় নবীর প্রিয় শহর মদিনায়। দুনিয়ার বুকে অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ শহর হলো আমাদের রাসূলের শহর। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটি ট্যাক্সি ভাড়া করি 70 রিয়াল দিয়ে, যেটা মদিনা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট মসজিদ আল নববীর উদ্দেশ্যে আমাদের গন্তব্যে পৌঁছে দিবে। আর ট্যাক্সিতে ওঠার সাথে সাথেই আমার চোখগুলো জুড়িয়ে গেল মদিনার সৌন্দর্য দেখে। এত সুন্দর মদিনার রাস্তা, পাহাড় সবকিছুই অনেক সুন্দর ছিল। আর মক্কার পরেই আমাদের মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর হচ্ছে মদিনা শরীফ, যেখানে আমাদের প্রিয় নবীজির রওজা মোবারক অবস্থিত। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে যাই মসজিদে নববীতে। মদিনা শরীফ থেকে 5 মিনিটের দূরত্ব, চায়দা মার্কেটের কাছাকাছি এই হোটেলটিতে আমরা 1 রাতের জন্য বুকিং করি। আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আমাদের দুপুরের খাবারের জন্য বের হই। আর সেখানে আমরা হোটেলগুলোতে লক্ষ্য করি যে 15 রিয়ালে তাদের প্যাকেজ খাবার, গরুর মাংস, মাছ, মুরগি, খাসি, সেগুলোর সাথে ভাত, ডাল, সবজি আনলিমিটেড। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে রওনা হই। আমরা যখন গিয়েছিলাম মদিনা শরীফে তখন ছিল মাগরিবের সময়। আমরা সেখানে নামাজ আদায় করি এবং আমি যতটুকু জানি এবং হাদিস শরীফ থেকে জেনেছি, এখানে প্রতি রাকাত নামাজে 10,000 থেকে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব হয়ে থাকে। মদিনা শরীফের মসজিদে নববী হলো আমাদের প্রিয় নবীজির হাতে গড়া মসজিদ, যা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন একটি মসজিদ। আর এই পবিত্র জায়গায় আসতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। দ্বিতীয় দিন আমরা নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে বের হই এবং একটি বাঙালি হোটেল থেকে সেই আগের দিনের মতন একইভাবে আমরা প্যাকেজ খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা মসজিদে আল নববীর উদ্দেশ্যে রওনা হই এবং যাওয়ার পথে অনেক জালালি কবুতর দেখতে পাই রাস্তায়। আর যেহেতু আমরা আজকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হব, সেজন্য আমরা শেষবারের মতন নবীজির রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে রওনা হই। আজকে আমাদের দ্বিতীয় দিন মদিনাতে। অনেক রোদ কিন্তু কোনো গরম নাই, এত ঠান্ডা বাতাস। হ্যাঁ, এই দেখতেছেন আমাদের চুল নড়তেছে, অনেক বাতাস। হ্যাঁ, অনেক ঠান্ডা বাতাস।
এর জন্য আর গরম লাগতেছে না, রোদেও কিছু মনে হইতেছে না। এখানে যে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি, আমাদের হোটেল থেকে 4-5 মিনিটের একটা দূরত্ব মদিনা শরীফ। আর সৌদি আরব আসলে আপনার মনে হবে না আপনি বাইরের কোনো দেশে আসছেন, কারণ আমাদের বাংলাদেশি মানুষ অনেক এখানে, অনেক। আপনি হোটেলে যাবেন বাংলাদেশি, রাস্তায় ট্যাক্সি খুঁজবেন তখনও বাংলাদেশি, যত মানে ইনফরমেশন দরকার আপনি বাংলাদেশি হিসেবে পেয়ে যাবেন। বাংলাদেশি মানুষ অভাব নাই এখানে। আর আমাদের হোটেলের সামনেই, আমরা যেখানে থাকি তার সামনেই খাওয়ার রেস্টুরেন্ট। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এখানে সব খাবার দাবার আমরা যে একটু আগে খাওয়া দাওয়া করলাম এটা প্যাকেজ সিস্টেম। আপনি 15 রিয়াল হইলে গরুর মাংস দিয়ে খাইতে পারবেন, মুরগি দিয়ে খাইতে পারবেন, মাছ দিয়ে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভাত কিন্তু আনলিমিটেড, ভাত ভাজি এগুলো আনলিমিটেড, ডাল আনলিমিটেড। এদিকটা আপনি খুব সুবিধা, যারা খাইতে পারেন তাদের জন্য সৌদি আরব বেস্ট। হ্যাঁ, আর 3-4 জন আসলে খরচটা খুব কম হয়, কারণ ওই 2 জন যে খাবারটা খাবেন 4-5 জন একই খাবার খাইতে পারবেন, কারণ ভাত তো আনলিমিটেড, সমস্যা নাই। এই কারণে তরকারিও ওরা অনেক দেয়। মাশাআল্লাহ, মদিনা আমরা যাইতেছি হাঁটতে হাঁটতে, আমাদের সামনে মদিনা। এত শান্তি লাগতেছে, বাতাসটা কষ্ট মনে হইতেছে না, এত রোদ তারপরও অনেক শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ, নবীজি রওজা মোবারকের গম্বুজ দেখতে পারতেছি আমরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মোবারকের সামনে দাঁড়ায় আছি, তার গম্বুজ দেখতেছি, এটা এর থেকে আনন্দের হয়তো বা কিছু নাই পৃথিবীতে। আল্লাহর কাছে আসলে অনেক শুকরিয়া আমার মতন একজন পাপী ব্যক্তিকে এই জায়গায় আনার জন্য। হ্যাঁ, আল্লাহ যাতে আমার সব গুনাহ মাফ করে দেয়, আপনারা দোয়া করবেন। অনেক শান্তি লাগতেছে জায়গাটা, এসে অনেক শান্তি লাগতেছে, বলার মতন না। মাশাআল্লাহ, আঙ্কেল আমাদের খুব হেল্প করলো, আমাদের বাঙালি আঙ্কেল। হ্যাঁ, এখানে আছে মদিনা শরীফে আছে। আঙ্কেলের নামটা জানি কি? কোথায় থাকেন? বাংলাদেশের। আঙ্কেল আমাদের দেখাই দিল কেমনে কেমনে কি করতে হবে, আমাদের অনেক হেল্প করলো। আসলে বাঙালি পাইলে এই একটা সুবিধা। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। এরপরে আমি আমার প্রিয় নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে আস্তে আস্তে এগোতে থাকি। আর ভিতরে ঢোকার সময় আমার মনে অন্যরকম একটা আনন্দ ও আবেগ কাজ করতেছিল। আর ভিতরে ঢোকার সাথে সাথে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি আমার নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আছি। আর নবীজির রওজা মোবারক জিয়ারত করা কিন্তু অনেক উত্তম নেকির একটা কাজ ও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটি। আর এটাই হয়তো পৃথিবীর অন্যতম একটি শান্তির জায়গা। আর এখানে কিন্তু আমাদের প্রিয় নবীর সাথে খলিফা হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের রওজা মোবারকও অবস্থিত রয়েছে। আর আমি যেহেতু উমরা করব, আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল উমরা করার সময় আমি মক্কা শরীফে যাওয়ার আগে আমি আমার প্রিয় নবীজির রওজা মোবারক জিয়ারত করার। সেজন্য আমি প্রথমেই মদিনাতে আসি নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে। এরপর সকল কার্যক্রম শেষ করে আমি মদিনা শরীফ থেকে বিদায় নিই। আলহামদুলিল্লাহ, মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি মদিনা থেকে। সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে, ভালোভাবে এবং আল্লাহর নামে উমরাটা পালন করতে পারি। হোটেল থেকে চেক আউট করার পরেই মদিনা থেকে মক্কা যাওয়ার উদ্দেশ্যে আমরা একটি ট্যাক্সি ভাড়া করি, যেটা লেগেছিল আমাদের 250 রিয়ালের মতো। আলহামদুলিল্লাহ, মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি, সবাই দোয়া করবেন। যেহেতু আমরা হোটেল থেকে এহরাম বেঁধেছিলাম, সেজন্য আমরা মক্কা যাওয়ার পথে মিকাত থেকে 2 রাকাত নামাজ পড়ি উমরার উদ্দেশ্যে। সেখানে মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল, ছেলেদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। আর এখানে অনেক মানুষ ছিল যারা উমরার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। 2 রাকাত নামাজ শেষ করে আমরা আবার চলে আসি আমাদের ট্যাক্সি যেখানে ছিল সেখানেই,
এবং সেখান থেকে আমরা রওনা হই মক্কার উদ্দেশ্যে, আমাদের উমরার উদ্দেশ্যে আমরা রওনা হই। রাস্তার দুই পাশে এই পাহাড়গুলো অনেক সুন্দর ছিল। রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। সৌদি আরবের বেশিরভাগ জায়গাতেই কিন্তু পাহাড়। আর আমরা খুবই খুশি ছিলাম, কারণ আমরা দুইজনেই জীবনের প্রথম উমরা করতে যাইতেছি, আর একসাথে দুইজন উমরা করব, এটা আসলে অনেক খুশির বিষয়। আর এত তাড়াতাড়ি আল্লাহ আমাদের কবুল করবে, তার ঘরে ডাকবে, আমরা দুইজনই কল্পনা করিনি। এর জন্য আমরা দুইজনই অনেক খুশি ছিলাম। প্রায় 4 ঘন্টা জার্নি শেষে আমরা মক্কা শরীফে পৌঁছে যাই। এরপর আমরা মক্কার কাছাকাছি একটি হোটেল বুকিং করি, যেটা মক্কা শরীফের থেকে প্রায় 2-3 মিনিটের ডিস্টেন্স। আর দার মক্কা হোটেল নামে এই হোটেলটিতে আমরা 3 রাতের জন্য বুকিং করি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি খাবারের জন্য। ক্লক টাওয়ারের আলবাইকে চলে যাই, আর সেখানে আমার বন্ধু ওয়েট করে আমার জন্য, ইসমাইল। আর তার সাথে আজকে একসাথে আমি উমরা করব। এবং উমরার উদ্দেশ্যে কাবা শরীফে ঢোকার আগে আমরা 3 জন আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে নিই আলবাইক থেকে। খাওয়া দাওয়ার পাশাপাশি ইসমাইলের সাথে অনেক ধরনের গল্পগুজব করা হয়, এবং যেহেতু ইসমাইল উমরা এর আগেও 2-3 বার করেছে, সেই জন্য ইসমাইলের কাছ থেকে ভালোভাবে উমরার নিয়ম কানুন জেনে নিচ্ছিলাম, যাতে আমাদের কোনো ধরনের ভুল না হয়। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কাবার উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এত তাড়াতাড়ি আল্লাহর ঘরে নিয়ে আসার জন্য, আর উমরা করার তৌফিক দান করার জন্য। ঢোকার সাথে সাথে দেখতে পাই জমজমের পানি, এর জন্য জমজমের পানি আমরা খেয়ে নিই। পানিটা এত মজার ছিল বলার বাইরে। আপনি যতই দুর্বল থাকেন না কেন, ওই পানি খাওয়ার পর আপনার সব দুর্বলতা কেটে যাবে। এরপরই আমরা আমাদের পবিত্র কাবা শরীফ, আমাদের মুসলিম জাতির যে কাবা শরীফ, সেখানে আমরা কাবা ঘর 7 বার তাওয়াফ করি, এবং আল্লাহর কাছে আমরা আমাদের যেন উমরাটা কবুল হয় সেই জন্য প্রার্থনা করি। এবং আমার আর আমার পরিবারকে সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, এবং যারা আমাদের কাছে দোয়া চেয়েছিল সবার জন্য দোয়া চাই আল্লাহর কাছে। এরপরে আমরা চলে যাই সাফা মারোয়াতে। আর নিঃসন্দেহে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম সাফা মারোয়া। হজ ও উমরার অংশ হিসেবে এখানে 7 বার ছাই করতে হয়। আর এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর কাছে একটি কঠিন পরীক্ষা দিতে হয়। তার স্ত্রী ও সন্তানকে সে রেখে যায়। সাফা মারোয়ার সাথে মা হাজার আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের নাম একই সুতায় গাঁথা। আর এখানেতে যে গ্রিন লাইটটা আপনারা দেখতে পারতেছেন, সেখানে মেয়েদের স্বাভাবিকভাবে হাঁটতে হবে, আর ছেলেদের এখানে দৌড়াতে হবে। আর কাবা ঘরের এবং সাফা মারোয়ার সকল ধরনের কার্যক্রম শেষ করে আমরা এই গেট দিয়ে বের হই। আলহামদুলিল্লাহ, আমাদের উমরা শেষ সম্পূর্ণ, এখন শুধু চুল কাটাটা বাকি আছে। আমার বন্ধু আজকে অনেক হেল্প করছে, অনেক কিছু বুঝতামই না আমরা, ও অনেক হেল্প করছে। এটা হলো আমাদের প্রিয় নবীজির চাচা আবু জাহেল, যে ওনাকে অনেক ডিস্টার্ব করছে, আমাদের নবীকে অনেক ডিস্টার্ব করছে। তার তার ঘরটাকে এখন টয়লেট হিসেবে ব্যবহার করা হয়। আর এটা হলো জমজমের আরেকটি শাখা, যেটা আমাদের প্রিয় নবীজির ঘরের সাথেই অবস্থিত। এটা হলো আমাদের প্রিয় নবীজির ঘর, যেটা উনি মক্কায় আসলে এখানে থাকতেন। আর তার ঘরটাকে এখন লাইব্রেরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের উমরার সব কার্যক্রম কমপ্লিট। এখন জাস্ট আমার চুল কাটাটা বাকি। আমার অনেক শখের চুল, অনেক শখের চুল। আমি ছোটবেলায় কবে লাস্ট চুল কাটছি আমার মনে নাই। মানে অনেক খারাপ লাগতেছে চুলগুলার জন্য, কিছু করার নাই। প্রথমবার যেহেতু চুল কাটতে হইব, অনেক খারাপ লাগতেছে। আমি মানে আমার আব্বু আম্মু অনেক বলতো আমাকে ছোটবেলা থেকেই চুল চাচতে, কারণ আমার চুল অনেক পাতলা, কিন্তু কখনোই চাচতাম না। আমার চুল ছোটবেলা থেকে অনেক ফেভারিট ছিল। এখন অনেক খারাপ লাগতেছে চুল কাটতে হইব।
আল্লাহর জন্য সবকিছুই করতে পারবো, এইটাই হলো এটার প্রমাণ। এখন চুলটা কাটতে হইব, কিছু করার নাই। একটু পরে আমার চুল কাটা ফেলাইব, অনেক শখের চুলগুলা। খারাপ লাগতেছে, চুলগুলার জন্য অনেক খারাপ লাগতেছে। কাবা শরীফ থেকে বের হয়ে আপনারা ক্লক টাওয়ারের নিচেই আন্ডারগ্রাউন্ডে এখানে অনেক সেলুনের দোকান পাবেন, সেখান থেকে আপনারা চুল কাটতে পারবেন। আমি সেখান থেকেই 10 রিয়াল দিয়ে চুল কেটেছিলাম। খুবই খারাপ লাগতেছিল তখন। মাত্র 1-2 মিনিটের মধ্যে আমার পুরো চুল কাইটা ফেলেছে। পরের দিন আমরা দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠি, কারণ আমরা কাবা শরীফে প্রায় 4টা পর্যন্ত কাবা শরীফে ছিলাম। এরপর আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে চলে যাই দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর এখানেও আমরা মদিনার মতন একইভাবে প্যাকেজ খাবার খাই। আমার বউ গরুর মাংস দিয়ে খায় আর আমি খাসির মাংস দিয়ে খাই। আর ভাত আনলিমিটেড, সবজি ডাল আনলিমিটেড। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হই, মক্কা শরীফের আশেপাশে এলাকা একটু ঘুরে দেখি, হাঁটাহাঁটি করি। মক্কা শরীফের সাথেই ক্লক টাওয়ারের পাশে আপনারা দেখতে পারবেন জালালি কবুতর, অনেক অনেক জালালি কবুতর দেখতে পারবেন। আর আমরা সেখানে যাই, অনেক ভালো লাগে জায়গাটা, কারণ সেখানে অনেক কবুতর ছিল। এরপর আমরা সেখান থেকে কবুতরের খাবার কিনে কবুতরগুলোকে খাবার দিই, আর খুব সুন্দর একটা মুহূর্ত সেখানে পার করি। আর সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের হোটেলে সারাদিন বিশ্রাম নেওয়ার পর রাতে একটু বের হই, মক্কা শরীফের আশেপাশে কেনাকাটার জন্য বের হই এবং সেখানকার মার্কেটগুলোতে একটু ঘোরাঘুরি করি। আর কেনাকাটার সময় লক্ষ্য করি একজন বাঙালি ও একজন আফ্রিকানের মধ্যে খুব তুমুল একটি ঝগড়া লেগেছিল। তারা দুজনেই ছিল হকার। সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই একটি পাকিস্তানি রেস্টুরেন্টে, আর সেখানে আমরা আমাদের রাতের খাবারের জন্য পার্সেল নিতে আসি। আর এই রেস্টুরেন্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ তাদের খাবারের টেস্ট অনেক ভালো ছিল। সেজন্য আমরা এখান থেকে পার্সেল নিয়ে যাই আমাদের হোটেলে। একটা রুটি, আর এটা হলো মাটনের একটা আলু বকরা, মানে আলু দিয়ে একটা করছে, খুবই মজার। মাশাআল্লাহ, জালালি কবুতর। পরের দিন দুপুর বেলায় আমরা বের হই এবং সেখানে জোহরের নামাজ আদায় করে আমরা সেই ক্লক টাওয়ারের পাশে জালালি কবুতরের ওইখানটাতে চলে যাই। আর ওইখানটাতে গেলে অটোমেটিক আমাদের মনটা ভালো হয়ে যায়, সেজন্য সেখানে কিছুটা সময় পার করি। নামাজ শেষে দেখি কোনো একটি কোম্পানি ফ্রিতে পানি দিচ্ছে, আর এই কার্যক্রমটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যারা রোদে নামাজ পড়েছে তাদের খুবই উপকার হবে। আমরাও নিয়ে নিই 4টা বোতল সেখান থেকে। দুপুরের খাবারের জন্য আমরা পার্সেল নিয়ে যাই হোটেলে, কারণ রেস্টুরেন্টে অনেক ভিড় থাকায় আমরা বাসায় গিয়ে খাই। এরপর আমরা সারাদিন রেস্ট নিয়ে বিকালবেলায় বের হই। আর আজকে যাব আমরা কিছু কেনাকাটা করতে, সেই জন্য আমরা বিকালবেলায় বের হয়ে যাই যাতে সময় নিয়ে কেনাকাটা করতে পারি। আজকে আমরা যাব আমাদের মক্কা শরীফের কাছাকাছি একটা জায়গা আছে উতাইবিয়া, যেখানে অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায়, আর খেজুরের মার্কেট আছে সেখানে আজকে আমরা যাব। অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটের জিনিসপত্রের দাম কম হয়, আমরা এই মার্কেট থেকেই কেনাকাটা করি। সেখানে গিয়ে প্রথমত আমি একটা লাকেজ খুঁজি, যাতে আমি যেসব মালগুলো কিনবো সেগুলো একসাথে নিতে পারি এবং কষ্ট না হয়, সেই জন্য আমি একটি লাকেজ কিনি প্রথমত। সেই লাকেজটির প্রাইস পড়েছিল 70 রিয়াল। আর এরপরে চলে যাই বরকা দেখতে, কারণ পরিবারের অনেকের জন্য বরকা কিনতে হবে, সেজন্য বরকার স্টলে চলে যাই। আর এই মার্কেটটাতে কিন্তু বেশিরভাগ দোকানদারই ছিল বাঙালি, সেজন্য কেনাকাটার ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছিল। ভাই বাংলা ভাষা পারেন না, শিখছেন? ভাই পারেন ভাই? চিটাগাঙের বড় ভাই, আর এটা বার্মার। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। কেমন আছো? ঠিক আছে? হ্যাঁ কেমন আছি? ভালো আছি। ভালো আছি। বাই বাই। এটা গ্যান্ডারির রসের মেশিন, সুন্দর। এই যে গ্যান্ডারি রসের মেশিন, ভাইয়ের দোকানটা খুব ভালোই লাগলো। এরপর আমরা চলে যাই একটি খেজুর মার্কেটে খেজুর কিনতে, আর এখানকার খেজুরগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল।
সৌদি আরবে সবকিছু কেনার একটা মজা আছে। আপনি যখন কিছু কিনতে আসবেন তখন আনলিমিটেড খাইতে পারবেন, ফ্রি। হ্যাঁ, কেউ কিছু বলবো না। এই যে মনে করেন আমি যে খেজুর কিনুম, আমি প্রত্যেকটা খায়া খাই দেখুন কোনটা মজা লাগে। মজা লাগে ওইটাই যত খুশি খাইতে মন চায়, টেনশন নাই। মিলে নাও নাইলে নাই, সমস্যা নাই, খাও। যেমন তো খান। চকলেটটা মজা আছে। হ্যাঁ, খাই দেখো। মাগ না বেদ খাইতেছে না জান। খান খান। আমার কাছে কিসমিসটা ভালো লাগছে, 4-5 বার খাইছি। হ্যাঁ, বাদাম ভালো লাগছে। চকলেট যেটা খুঁজি মনে করেন খাইতেছি ইচ্ছা মতো, টেনশন নাই। এটা ইচ্ছা মতন কয়েকবার খাইছি। হ্যাঁ, ভরপুর খাইছি। এই যে আমাদের বাঙালি ভাই, ভাইয়ের দোকানের নামটা কি? জামাল গান্ধী। ভাইয়ের দোকানে আসবেন সবাই। ইসের সাথে কি এলাকার নাম জানি কি এটা? হ্যাঁ, জারল আসলে এখানে এই যে খেজুর পাবেন, চকলেট পাবেন। আমরা তো ভরপুর খাইছি, ভাই আবার আমাদের এক্সট্রাও দিয়ে দিছে। ভাই আসলে অনেক সুবিধা, ভাইয়ের দোকানে আসলে। খেজুর অনেক দাম কম মোটামুটি, আর ভালো খেজুর পাবেন। সবাই ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই। কেনাকাটা শেষ করে আমরা আবার আমাদের হোটেলে চলে যাই এবং খাওয়া দাওয়া শেষ করি। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হই কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে এবং সেখানে নামাজের উদ্দেশ্যে বের হই। আমরা যখন গিয়েছিলাম খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাই, যেটা ক্লক টাওয়ারটার চারিদিকে কুয়াশায় ঘেরা, খুব সুন্দর দেখাচ্ছিল। আর আমরা ঢুকেছিলাম 79 নাম্বার গেট দিয়ে। কাবা শরীফের ভিতরে ঢোকার সাথে সাথেই আপনার মনটা অনেক নরম হয়ে যাবে আর একটা শান্তি লাগা কাজ করবে। আর ভিতরে ঢুকেই আমরা জমজমের পানি খেয়ে নিই। আর আজকে যেহেতু আমাদের মক্কা শরীফের শেষ রাত, সেজন্য আমরা খুবই ইমোশনাল ছিলাম। আর আমরা দুইজনেই কাবা শরীফ স্পর্শ করি এবং আমাদের মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলি, যাতে আল্লাহ আমাদের কবুল করে। আর পরিবারের সকলের জন্য দোয়া চাই এবং আমাদের নিজেদের জন্য দোয়া চাই, যাতে আমরা সারা জীবন অনেক সুখে শান্তিতে থাকতে পারি। আর কাবা শরীফকে সাক্ষী রেখে আমরা দুজনকে ওয়াদা করি, যাতে দুজন একসাথে অনেক সুখী হতে পারি আর সারাটা জীবন একসাথেই থাকতে পারি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসে আমার বোর থেকে পাওয়া সব থেকে সেরা উপহার ছিল আমার এই মায়ের ছবিটা। কাবা শরীফ এমন একটা জায়গা যেখানে আপনি তাকিয়ে থাকলেও সওয়াব। সেই জন্য আমরা তাওয়াফ শেষে এবং নামাজ আদায় শেষে সেখানে কিছুক্ষণ বসে থাকি। আর আমাদের এই সফরে শেষবারের মতন আল্লাহর ঘরকে বিদায় জানিয়ে চলে আসি। আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন নসিবে থাকে আবার উমরা করতে আসবো বা হজ করতে আসবো, ফ্যামিলি নিয়ে হোক বা দুইজন হোক একসাথে আসবো। আমার বন্ধু এই উমরাতে এসে সব থেকে বড় উপকার করছে। আর ওরে আল্লাহই পাঠাইছে, আল্লাহ আমাদের জন্য পাঠাইছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের সৌদি আরব ভ্রমণের শেষ দিন। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করার পরপরই একটি ট্যাক্সি ভাড়া করি, যেটা আমাদের পড়েছে 150 রিয়াল, যেটা মক্কা থেকে আমাদের সরাসরি জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে দিবে। আর আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা।
জেদ্দা যাওয়ার পথে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, আর রাস্তার দুই পাশেই ছিল মরুভূমি, পাহাড়, আর মরুভূমির মধ্যে ছিল অনেক উট, প্রচুর পরিমাণে উট ছিল। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই জেদ্দা এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছানোর পর সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে আমরা আলবাইক থেকে কিছু খাবার অর্ডার করি এবং প্লেনে ওঠার আগে সেগুলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1:50-এর দিকে আমরা প্লেনে উঠে যাই এবং প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা কুয়েত পৌঁছে যাই, আর সেখানে ছিল আমাদের ট্রানজিট 3 ঘন্টার। যেহেতু কুয়েত থেকে সরাসরি আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব, প্রায় 7 ঘন্টার একটা জার্নি, সেজন্য আমরা কুয়েত এয়ারপোর্টের বার্গার কিং থেকে ভারী কিছু খাবার খাই, যাতে আমাদের 7 ঘন্টা জার্নিতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রায় 7 ঘন্টা পর লম্বা একটা জার্নি শেষে আমরা আমাদের মাতৃভূমিতে পৌঁছে যাই। আমার লাকিসের অবস্থা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে পৌঁছে গেছি আমরা, তাই না? শান্তি লাগতেছে অনেক। বাংলাদেশ এয়ারপোর্ট। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে বা ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।